হ্যালো বন্ধুরা, আজকে যে চ্যাপ্টার সেটা হলো রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য। তো এই ভিডিওতে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, নিট এক্সাম দেবে কিংবা সিবিএসসি বোর্ডে পড়ছো, তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত উপকারী। তোমাদেরকে এই ভিডিওগুলি এনসিআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য, চ্যাপ্টার 4. You have learned about human reproductive system and its function in chapter 3. Now let's discuss a closely related topic, reproductive health. তো এর আগের চ্যাপ্টারে আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়েছি। সেখানে মানুষের জননে সমস্ত কিছু বাড়ানো হয়েছে, পুরুষের মহিলার কীভাবে সমস্ত কিছু কার্য প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এরই সঙ্গে সম্পর্কিত রিপ্রোডাক্টিভ হেলথটা, তো এই চ্যাপ্টারে এটা পড়া হবে। তো জননগত স্বাস্থ্য, যে মানুষের যে জনন চ্যাপ্টার হয়েছে সেখানে জননগত সমস্ত কিছু পড়ানো হয়েছে। তো সেই জননের সঙ্গেই রিলেটেড এই চ্যাপ্টারটা। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দিস টার্ম? রিপ্রোডাক্টিভ হেলথ বলতে আমরা কী বুঝি? দ্য টার্ম সিম্পলি রেফার্স টু হেলথি রিপ্রোডাক্টিভ অর্গ্যান উইথ নর্মাল ফাংশন। তো রিপ্রোডাক্টিভ হেলথ বলতে সহজভাবে যদি বলি তাহলে এটার মানে হলো যে হেলথি রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, যে স্বাস্থ্যবান জননগত অঙ্গ উইথ নর্মাল ফাংশন, এবং তাদের কাজগুলো ঠিকঠাক আছে, যে জননের যে সমস্ত অঙ্গগুলো সাহায্য করছে সেই অঙ্গগুলো সব যেরকম গঠন হওয়া উচিত সেরকমই গঠন আছে, এবং তাদের যে কাজটা হওয়া উচিত সেরকম কাজই করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে গঠনগতভাবে, কার্যগতভাবে, তাহলে বলা হয় যে সেটা রিপ্রোডাক্টিভ হেলথ বা জনগত স্বাস্থ্য ঠিক আছে। However, it has a broader perspective and includes the emotional and social aspects of reproduction also. তো শুধু এটাই না, এর পার্সপেক্টিভটা বা এর যে সূত্রপাতটা সেটা আরও বেশি, আরও গভীর, এবং এর মধ্যে ইমোশনাল বা যে ইমোশন, আবেগ এবং সোশিয়াল, সামাজিক অ্যাসপেক্টও জড়িয়ে আছে, সামাজিক এবং আবেগময় বিষয়ও জড়িয়ে আছে এই রিপ্রোডাক্টিভ হেলথের সঙ্গে। শুধু যে জননগত অঙ্গগুলো ঠিকঠাক আছে তাই না, এর সঙ্গে অনেক সামাজিক এবং যে আবেগময় যে ব্যাপার সেগুলো জড়িয়ে আছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, reproductive health means a total well-being in all aspects of reproduction, physical, emotional, behavioral and social. তো এই লাইনটা ইম্পর্টেন্ট। তো হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে যে রিপ্রোডাক্টিভ হেলথের সংজ্ঞা কি, যে এ টোটাল ওয়েলবিং ইন অল অ্যাসপেক্ট অফ রিপ্রোডাকশন, ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল, সোশ্যাল, যে জননগত দিক দিয়ে জননগত দিকের ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে যদি সে সুস্বাস্থ্যবান থাকে তাহলেই বলা হবে যে সে একটা স্বাস্থ্যবান জননগত স্বাস্থ্যবান পুরুষ বা মহিলা। সেটা ফিজিক্যাল বা দৈহিক হতে পারে, ইমোশনাল বা আবেগময় হতে পারে, বিহেভিয়ারাল বা আচরণগত হতে পারে, অ্যান্ড সোশিয়াল বা সামাজিক হতে পারে। সমস্ত দিক দিয়েই যদি সমস্ত দিক দিয়ে যদি ঠিক থাকে তাহলেই বলা যাবে যে সে সুস্থ ব্যক্তি, জননগতভাবে সুস্থ ব্যক্তি, যে তার দেহের সমস্ত জননগত অঙ্গ যেভাবে কাজ করা উচিত, যেরকম গঠন হওয়া উচিত সেরকমই আছে। তার আবেগ যেরকম ডিজায়ার থাকা উচিত সেক্সের প্রতি সেগুলো ঠিকঠাক আছে। বিহেভিয়ার, তার আচরণ, যে অন্য অন্য অপোজিট সেক্সের প্রতি কিংবা বিভিন্ন সেক্সুয়াল কন্টেন্টের প্রতি তার যে আচরণ সেগুলো ঠিক আছে। অ্যান্ড সোশিয়াল এবং সামাজিক দিক দিয়েও সে একটা সোশিয়াল লাইফ খুব ভালোভাবে জীবনযাপন করছে, তাহলে বলা যাবে যে জন্মগতভাবে সে ঠিক সুস্বাস্থ্যবান আছে। এবং এটা কে বলেছে? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে স্বাস্থ্য বিষয়ে সমস্ত কিছু পর্যালোচনার জন্য যে গোষ্ঠী আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। Therefore, a society with people having physically and functionally normal reproductive organs and normal emotional and behavioral interactions among them in all sex-related aspects might be called reproductively healthy. তাই যে কোনো একটা সমাজের মধ্যে যদি এমন মানুষ থাকে যে মানুষগুলো ফিজিক্যালি বা দৈহিক দিক দিয়ে ফাংশনালি কার্যগত দিক দিয়ে নর্মাল রিপ্রোডাক্টিভ অর্গান, যে তাদের জননগত অঙ্গগুলো ঠিক আছে, আর নর্মাল ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ইন্টারাকশন, যে এবং তাদের আবেগময় এবং আচরণগত যে ইন্টারাকশনগুলো সেগুলো সব ঠিক আছে, তা সমস্ত অল সেক্স রিলেটেড অ্যাসপেক্ট, সমস্ত জনগত দিক দিয়ে মাইট বি কল্ড রিপ্রোডাক্টিভলি হেলথি, তাহলে তাদেরকে জননগতভাবে সুস্বাস্থ্যবান বলা হবে। তো যেটা বললাম সেটাই,
Why is it significant to maintain reproductive health and what are the methods taken up to achieve it? Let us examine them. তো এই রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্যকে এত সুস্বাস্থ্যবান করে রাখার দরকারটা কি, বা কিভাবে আমরা জননগতভাবে সুস্বাস্থ্যবান হয়ে থাকতে পারি, সেগুলো এই চ্যাপ্টারে পড়া হবে। তো এই বেসিক যে ভূমিকা আছে, এই ভূমিকাতে জননগত স্বাস্থ্য বিষয়টা কি, যে শুধুমাত্র যে স্বাস্থ্য ফিজিক্যাল তা না, তার সঙ্গে সোশিয়াল ইমোশনাল, তারপর সোশিয়াল ইমোশনাল আর বিহেভিয়ারাল সমস্ত দিকও জড়িয়ে আছে, এটা একটা বিষয়। আর এগুলো নিয়ে কী কী পড়বো আমরা, সেটা একটা জাস্ট ভূমিকা দেওয়া আছে এখানে, যে এই চ্যাপ্টারে কী পড়ানো হবে। তো এবার দেখা যাক নেক্সট পার্ট, রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমস অ্যান্ড স্ট্র্যাটেজিস। জননগত স্বাস্থ্য, তার বিভিন্ন সমস্যা এবং তার সমাধান বা তার জন্য পদক্ষেপ। তো ইন্ডিয়া ওয়াজ অ্যামংস্ট দ্য ফার্স্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড টু ইনিশিয়েট অ্যাকশন প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস অ্যাট এ ন্যাশনাল লেভেল টু অ্যাটেন্ড টোটাল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ এ সোশিয়াল গোল। তো ভারত পৃথিবীর মধ্যে প্রথম শ্রেণীর দেশের মধ্যে পড়ছে যারা প্রথম কী করে, যে বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং প্ল্যানস তৈরি করে, যে কীভাবে জাতিগতভাবে যে সমস্ত দেশ একত্রিতভাবে ন্যাশনাল লেভেলে জনগত সুস্বাস্থ্য পাওয়া যেতে পারে সোশিয়াল গোল হিসাবে, সামাজিক পদক্ষেপ হিসাবে। তো ভারত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে প্রথম সারির দেশের মধ্যে পড়ছে যারা জনগত সুস্বাস্থ্যটাকে টিকিয়ে রাখার জন্য, পুরো ভারতের মধ্যে এটাকে সুস্বাস্থ্যবান করে রাখার জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম, বিভিন্ন রকমের প্ল্যান তারা করেছে। These programs called family planning were initiated in 1951 এবং এই যে প্রোগ্রামস তাদেরকে বলা হয় ফ্যামিলি প্ল্যানিং বলা হয়, ফ্যামিলি প্ল্যানিং। এবং এটা শুরু হয়েছে কত খ্রিস্টাব্দে? 1991 খ্রিস্টাব্দে। অ্যান্ড ওয়ার পেরিওডিক্যালি অ্যাসেসড ওভার দ্য পাস্ট ডিকেডস। এবং দশক থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর এটা ইমপ্রুভ করতেই থাকে। তো এটার কারণও আছে যে ভারত যেহেতু দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ, এখন প্রায় 130 কোটি প্লাস জনসংখ্যা, তো এর জন্যই ভারতে এই পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ যদি পপুলেশনকে কন্ট্রোল না করা যায় তো মানুষের চাহিদা পূরণ করা যাবে না, চাকরি, তারপরে বাসস্থান, খাওয়া দাওয়া সব কিছুর দিক দিয়ে অনেক রকম সমস্যা দেখা দেবে। তো এর জন্যই ফ্যামিলি প্ল্যানিংয়ের অত্যন্ত দরকার। কারণ জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ না আসে, তাহলে মানুষের যদি জনসংখ্যা খুব বেশি বেড়ে যায় কিন্তু অন্যদিকে চাকরি কম, বাসস্থান কম, খাবার কম, তাহলে অনেক সমস্যা দেখা দিবে। তার জন্য ভারতের জন্য এই পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি, ফ্যামিলি প্ল্যানিংয়ের পদক্ষেপ নেওয়াটা। যেমন এখন চীনে তো রুলস হয়ে গেছে যে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না, কারণ দুটোর বেশি বাচ্চা যদি নেয় তো তৃতীয় বাচ্চার দায়িত্ব সরকার নেবে না। ওরা এরকম একটা রুলস তৈরি করে ফেলেছে। তাই যদি কোনো ফ্যামিলি চায় যে আমরা তৃতীয় বাচ্চা নেব, তার আগে তারা ভাববে যে এই বাচ্চাটার দায়িত্ব সরকার নেবে না, সরকারি খাতায় এর কোনো নাম থাকবে না। তো এরকম ভারতে এরকম পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে, অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, অনেক প্রোগ্রাম করা হচ্ছে, অনেক প্ল্যান করা হচ্ছে যাতে মানুষ সচেতন হয়। তো এর জন্যই 1951 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল এবং এটাকে বলা হয় ফ্যামিলি প্ল্যানিং। ইমপ্রুভড প্রোগ্রামস কভারিং ওয়াইডার reproduction related areas are currently in operation under the popular name Reproductive and Child Health Care Program RCH. তো বিভিন্ন এরিয়াকে দেখা হয়েছে যে কোন এরিয়াতে বেশি জনসংখ্যা বা মানুষ কম সচেতন, সেই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে পদক্ষেপটা সব আগে নেওয়া হয়েছে। এবং এই যে পদক্ষেপটা জনগত স্বাস্থ্য নিয়ে, তো সেই পদক্ষেপটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার RCH প্রোগ্রাম, creating awareness among people about various reproductive reduction related aspects and providing facilities and support for building up a reproductively healthy society. তো কি ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, যে বিভিন্ন মানুষের মধ্যে কি সচেতনতা সৃষ্টি করা হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে অ্যাবাউট ভ্যারিয়াস রিপ্রোডাকশন রিলেটেড অ্যাসপেক্ট, জননগত বিষয়, বিভিন্ন রকম জননগত বিষয়, যে জননগত স্বাস্থ্য কীভাবে আমরা
রক্ষা করতে পারি, তারপর কীভাবে আমরা ফ্যামিলি প্ল্যানিং করতে পারি, তো কোনো রোগ হলে সেটা কীভাবে চিকিৎসা করতে পারি, এই সমস্ত দিক দিয়ে মানুষকে বোঝানো। তারপর বেশি জনসংখ্যা হলে কী ক্ষতি, কম বাচ্চা নিলে কী উপকার, এই সমস্ত বিষয়ে মানুষকে বোঝানো। অ্যান্ড প্রোভাইডিং ফ্যাসিলিটিস অ্যান্ড সাপোর্ট ফর বিল্ডিং আপ এ রিপ্রোডাক্টিভলি হেলথি সোসাইটি। এবং শুধু মানুষকে বোঝাবে তাই না, তার সাথে সাথে বিভিন্ন ফ্যাসিলিটি প্রোভাইড করা। যেমন অনেকের ক্ষেত্রে কি যে দেখা যায় যে কন্ডোম প্রদান করা হয় অনেক জায়গাতে, তারপর অনেক জায়গাতে বিভিন্ন মেডিসিন প্রদান করা হয়। তো বিভিন্ন রকম ফ্যাসিলিটি প্রদান করা হয় অ্যান্ড সাপোর্ট, তাদেরকে সাপোর্টও করা হয় যাতে একটা একটা জনগত স্বাস্থ্য, সুস্বাস্থ্যবান স্বাস্থ্য বা সমাজ ব্যবস্থা তৈরি হয়। আর দ্য মেজর টাস্ক আন্ডার দিস প্রোগ্রাম, এই সমস্ত যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের এগুলো হচ্ছে মূল। তো এই যে RCH প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে শুধু মানুষকে যে শুধুমাত্র সচেতন করবে তা নয়, মানুষকে যে বোঝাবে তা নয়, তার সঙ্গে সঙ্গে তাকে বিভিন্ন রকমের উপাদান সামগ্রী, মেডিসিন, তারপর অন্য অন্য জিনিস তাকে প্রদান করবে, তাকে সাপোর্ট দান করবে, যাতে একটা জনগত সুস্বাস্থ্য বজায় রাখা যায়। তো এটা একটা জাস্ট এখানে যে প্যারাগুলো আছে, এখানে একই কথা অনেকবার আসবে, রিপিট হবে। তো ওরা একটা বোঝাতে চেয়েছে যে রিপ্রোডাক্টিভ হেলথটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই প্রোগ্রামগুলো মেনলি কী কাজ করে, এগুলো নিজের ভাষাতেই বলা যাবে। With the help of audio-visual and the print media, governmental and non-governmental agencies have taken various steps to create awareness among the people. তো এই যে প্রোগ্রামগুলো, এই যে অ্যাওয়ারনেসগুলো বা সচেতনতাগুলো, সেগুলো কীভাবে করা হচ্ছে? অডিও ভিজুয়াল, যে অনেক ক্ষেত্রে টিভিতে বা কোনো পর্দাতে দেখানো হচ্ছে, কিংবা ব্রডকাস্টিংয়ের মাধ্যমে শোনানো হচ্ছে, রেডিওর মাধ্যমে শোনা হচ্ছে। প্রিন্ট মিডিয়া মানে বিভিন্ন লিফলেট মানুষের মধ্যে বিলি করা হচ্ছে, বিভিন্ন ছোটো ছোটো বই, চটি বই, সেগুলো মানুষকে বিলি করা হচ্ছে। গভর্নমেন্টাল অ্যান্ড নন গভর্নমেন্টাল এজেন্সি, এবং শুধুমাত্র যে সরকার করছে তা না, তার সঙ্গে সঙ্গে অনেক নন গভর্নমেন্টাল বেসরকারি প্রতিষ্ঠানও আছে যারাও এই পদক্ষেপটা নিচ্ছে। তারাও বুঝতে পারছে যে এগুলো কতটা জরুরি এবং তার জন্য তারাও এই পদক্ষেপ নিচ্ছে। হ্যাজ টেকেন ভেরিয়াস স্টেপস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অ্যাবাউট রিপ্রোডাকশন রিলেটেড অ্যাসপেক্ট, জননগত স্বাস্থ্য বিষয়। প্যারেন্টস, other close relatives, teachers and friends also have a major role in the dissemination of the above information. তো এই যে বিভিন্ন সংস্থা এই কাজগুলো করে যাচ্ছে, শুধু তারাই নয়, শুধু যে এরা করলেই হবে তা না, এরা তো সব জায়গায় পৌঁছাতে পারবে না, বা সবসময় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারবে না। ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছালেও, কিংবা এরা অতটা প্রভাব বিস্তার করতে নাও পারে, কিন্তু একটা পরিবারের মধ্যে যে প্যারেন্টস আছে বা গার্জেন আছে, পিতামাতা বা অন্য অন্য যে প্যারেন্টস আছে, বা অদার ক্লোজ রিলেটিভ বা অন্যান্য যে আত্মীয় স্বজন আছে, বা টিচার, শিক্ষক আছে, অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধু আছে, এদের কাছে কিন্তু এগুলো আরও বেশি পরিমাণে এফেক্টিভ হবে। কারণ একটা বন্ধু যদি আর একটা বন্ধুকে এই বিষয়ে সচেতন করে, তাহলে এটা সবচেয়ে বেশি এফেক্টিভ। যদি একটা টিচার একটা ক্লাসে ছাত্রদেরকে বোঝায়, তাহলে এটাও কিন্তু অনেকটা বেশি এফেক্টিভ। আত্মীয় স্বজন, তারপর পিতামাতাও যদি বোঝায়, তো এটাও অনেকটা বেশি এফেক্টিভ গভর্নমেন্টাল বা নন গভর্নমেন্টাল সংস্থার তুলনায়। তাই আত্মীয় স্বজন, পিতামাতা, তারপর শিক্ষক, তারপর বন্ধুবান্ধব, এদেরও একটা দায়িত্ব যে যারা জানে না তাদেরকে বোঝানো। অলসো হ্যাভ তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সমস্ত ইনফরমেশনগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। ইন্ট্রোডাকশন অফ সেক্স এডুকেশন ইন স্কুল শুড অলসো বি এনকারেজড টু প্রোভাইড রাইট ইনফরমেশন টু দ্য ইয়ং, so as to discourage children from believing in myth and having misconception about sex related aspect. তো এখানে আরেকটা বলা আছে যে সেক্স এডুকেশন যেটা আছে, সেটা স্কুলের মধ্যে চালু করতে হবে। স্কুলের মধ্যে সেক্স এডুকেশন চালু করতে হবে, যাতে তারা উৎসাহিত হয় এবং তারা সঠিক ইনফরমেশনটা পায়, যে সঠিক ইনফরমেশনটা পায় টু এই সো অ্যাজ টু ডিসকারেজ চিলড্রেন ফ্রম বিলিভিং মিথ অ্যান্ড হ্যাভিং মিসকনসেপশন অ্যাবাউট সেক্স রিলেটেড অ্যাসপেক্ট। যে ছোটো কালে যখন পিউবার্টি আসে, 12 বছর 13 বছর বয়সে, যখন প্রথম যে সেক্সুয়াল যে ধারণাগুলো স্টার্ট হয়, হরমোন প্রডিউস হওয়া স্টার্ট হয়, এই সিমেন প্রডিউস হওয়া, তো এই টাইমে কী হয় যে অনেকের মধ্যে বিভিন্ন ভুল ধারণা থাকে, অনেক মিথ থাকে, অনেক কিছু বোঝে না, অনেক কিছু বলতেও পারে না, কাউকে মুখ খুলে বলতেও পারে না, কোনো প্রবলেম হলে সেটা বলতে পারে না, অনেক ক্ষেত্রে পিউবিক হেয়ার হলে কী করতে হয় সেটা বুঝতে পারে না, অনেক ব্যাপার আছে যেগুলো তারা কাউকে খুলে বলতে পারে না। তো যদি স্কুলে সেক্স এডুকেশন চালু করা হয়, তো তাদের বলার আগে কি টিচাররা ক্লাসের মাধ্যমে ছাত্রদেরকে বুঝিয়ে দেবে যে কী করা উচিত, কী করা উচিত না, তাহলে কি তারা অনেকটা
তারা অনেকটা সচেতন হবে, তারা খুব সহজে বিভিন্ন মিথ থেকে বা মিসকনসেপশন থেকে বেঁচে থাকবে। তো এটা স্কুলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি তারা সেক্স এডুকেশন চালু করে। তো এই সেক্স এডুকেশন নিয়ে তো একটা সিরিজও বেরিয়ে গেছে, ওয়েব সিরিজ। তো এগুলো স্কুলে চালু করতে হবে যাতে টিচাররা ছাত্রদেরকে বোঝায় এবং তাদের মধ্যে যে মিসকনসেপ্ট বা মিথ আছে সেক্সকে নিয়ে, সেই ধারণাগুলো যাতে দূর হয় এবং তারা যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান করতে পারে। Proper information about reproductive organs, adolescence, and related changes, safe and hygienic sexual practice, sexually transmitted disease, AIDS, would help people, especially those in the adolescence age group, to lead a reproductively healthy life. তো জননগতভাবে সুস্বাস্থ্য অর্জন করার জন্য কী কী বিষয় আমাদেরকে শিখতে হবে বা মানুষকে শেখাতে হবে যারা জানে না? প্রপার ইনফরমেশন অ্যাবাউট রিপ্রোডাক্টিভ অর্গ্যান, যে বিভিন্ন রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলো কীভাবে কাজ করে, কীভাবে তাদের কাজগুলো সম্পূর্ণ হয়, তাদের ফাংশনটা কী, টেস্টিস, পেনিস, ভ্যাজিনা, এদের কাজটা কী, সেগুলো মানুষকে বুঝতে হবে। অ্যাডোলেন্সেস, যে যখন অ্যাডোলেন্স আসে, যেটাকে বলে যে পিউবার্টি আসে, যে 13-14 বছর বয়সে, তো সেই সময় কী কী পরিবর্তন আসে সেগুলো কীভাবে ম্যানেজ করতে হবে সেগুলো বোঝাতে হবে। অ্যান্ড রিলেটেড চেঞ্জ, তার সঙ্গে কী কী পরিবর্তন আসে সেগুলো বোঝাতে হবে। সেফ অ্যান্ড হাইজিনিক সেক্সুয়াল প্র্যাকটিস, যে ইন্টারকোর্স করলে কীভাবে ইন্টারকোর্স করা উচিত, কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত, এগুলো বোঝাতে হবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যে এইডস, ইটিসি, তারপর বিভিন্ন সেক্সের কারণে যে সমস্ত রোগগুলো ছড়ায়, যেমন এইডস, হেপাটাইটিস, গাইনোডিয়া, সিফিলিস, এই সমস্ত রোগগুলো কী কারণে হয়ে থাকে, এই রোগগুলোর লক্ষণ কী, কীভাবে এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকা যায়, এই সমস্ত বিষয়ে মানুষকে বোঝাতে হবে। would help people, especially those in the adolescence age group, to lead a reproductive healthy life. এবং এই সমস্ত বিষয়গুলো যদি মানুষকে বোঝানো হয় তো এটা অবশ্যই বিভিন্ন মানুষকে উপকার করবে, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্স এজে আছে, যে শুরুতে বা 13 বছর 14 বছর, যে কিশোর অবস্থা যেটাকে বলে, তাদেরকে সবচেয়ে বেশি উপকার করবে এই সমস্ত বিষয়গুলো যদি শেখানো হয়। Educating people, especially fertile couples and those in marriageable age group, about available birth control option, care of pregnant mothers, postnatal care of the mother and child, importance of breastfeeding, equal opportunity for the male and female child, would address the importance of bringing up socially conscious healthy families of desired size. তো একটা হেলদি বা স্বাস্থ্যবান পরিবার নিয়ে আসার জন্য আরও কী করা যেতে পারে, যে এডুকেটিং পিপল, স্পেশালি ফার্টাইল কাপলস, যে মানুষকে বোঝাতে হবে, শেখাতে হবে, যারা জানে না তাদেরকে শেখাতে হবে, বিশেষ করে কি যারা ফার্টাইল কাপল, যে যারা জননগতভাবে সক্ষম, তাদেরকে বোঝাতে হবে। অ্যান্ড দোজ ইন ম্যারেজেবল এজ গ্রুপ, কিংবা যারা বিবাহিত হয়েছে, সদ্য বিবাহিত হয়েছে, তাদেরকে বোঝাতে হবে। অ্যাবাউট অ্যাভেলেবল বার্থ কন্ট্রোল অপশন, যে জন্ম নিয়ন্ত্রণের অনেক পদ্ধতি আছে, যে যারা নতুন নতুন বিয়ে করেছে কিংবা যারা ফার্টাইল বা জননগতভাবে সক্ষম, তাদেরকে বোঝাতে হবে যে অনেক কী আছে, যে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য অনেক পদ্ধতি আছে, এবং কী কী পদ্ধতি সেগুলো মানুষকে বোঝাতে হবে। কেননা পূর্বেকালে কী হতো, যে অনেক মানুষ জানতোই না যে কীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, তাদের কোনো প্রোটেকশন কিংবা অন্য কোনো বিষয়ে তাদের কোনো জ্ঞানই ছিল না, কিংবা তাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলে কোন পিরিয়ডে সেক্স করলে বাচ্চা হবে না, এইগুলো বিষয়ে তাদের কোনো জ্ঞানই ছিল না। তাই তারা কী করতো, যে তাদের অনেক বাচ্চা থাকতো। আগেকার যে সমস্ত মানুষ ছিল, যে আমাদের যে দাদুদের টাইপে কিংবা তাদের আগের যে বংশ ছিল, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকের 14, 15, 16, 20 এরকম বাচ্চা। তার কারণটা কি, যে কীভাবে জন্ম নিয়ন্ত্রণ করতো, তাদের এই বিষয়ে জ্ঞানই ছিল না। তাই যারা সদ্য বিবাহিত হয়েছে কিংবা যারা জননগতভাবে সক্ষম, তাদেরকে বোঝাতে হবে যে জন্ম নিয়ন্ত্রণ করার অনেক পদ্ধতি আছে। কেয়ার অফ প্রেগনেন্ট মাদার, তারপর একটা প্রেগনেন্ট মহিলাকে, যে মহিলার পেটের জলের মধ্যে বাচ্চা আছে, তার কিভাবে তার যত্ন নেওয়া উচিত, কী তাকে খাওয়া উচিত, কিভাবে তাকে ঘুমানো উচিত, বসা উচিত, তারপর তার বেবির জন্য, তার নিজের জন্য কী কাজ মেনটেন করা উচিত, এগুলো বোঝাতে হবে। পোস্ট ন্যাটাল কেয়ার অফ দ্য মাদার অ্যান্ড চাইল্ড, তারপরে বাচ্চারা হয়ে যাওয়ার পরে সেই বাচ্চা এবং মা
কীভাবে থাকলে কী কী জিনিস মেনটেন করলে তাদের স্বাস্থ্য রক্ষা হবে সেই বিষয়ে তাদেরকে বোঝাতে হবে। ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিং, তারপর যে দুধ খাওয়ানোটা কতটা গুরুত্বপূর্ণ, যে বাচ্চাটাকে মিল্ক ফিডিং করাটা কতটা ইম্পর্টেন্স সেটা বোঝাতে হবে। এই যে কোলেস্ট্রামটা আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ, এর মধ্যে যে আইজিএ অ্যান্টিবডি আছে যেটা রোগের হাত থেকে বাচ্চাটাকে রক্ষা করবে, এই বিষয়ে তাদেরকে বলতে হবে। কেননা প্রাচীনকালে কী হতো যে অনেক মানুষ এখনও আছে যে তারা ভাবতো যে প্রথমে যে দুধটা বেরোয় সেটা অত্যন্ত ক্ষতিকর, তার জন্য তারা ফেলেই দেয়, কিন্তু আসলে ওটাই সবচেয়ে উপকারী দুধ। তো এগুলো মানুষকে বোঝাতে হবে। ইকুয়াল অপরচুনিটিস ফর দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল চাইল্ড, তারপর শুধুমাত্র যে ছেলে হলে যে ওই তার কেয়ার করতে হবে আর মেয়ে হলে যে অনীহা করতে হবে তা না, যে ছেলে মেয়ে উভয়ের যে গুরুত্ব আছে সেটা বোঝাতে হবে। ইট would address the importance of bringing up social conscious healthy families of desired size। এবং এই সমস্তগুলো যদি আমরা মেনটেন করি তো একটা সুস্বাস্থ্যবান পরিবার আমরা উপহার দিতে পারবো। একটা সুস্বাস্থ্যবান পরিবার দেশের মধ্যে থাকবে, এবং এভাবে যদি দেশের মধ্যে পরিবার সুস্বাস্থ্য থাকে তাহলে কি দেশটা সুস্বাস্থ্যবান হবে। অ্যাওয়ারনেস অফ প্রবলেমস ডিউ টু আনকন্ট্রোলড পপুলেশন গ্রোথ, social evils like sex abuse and sex related crimes, it is a need to be created to be enable people to think and take up necessary steps to prevent them and thereby build up a socially reasonable and healthy society। তারপর আরও কিছু বিষয় আছে, যেমন অ্যাওয়ারনেস অফ প্রবলেমস ডিউ টু আনকন্ট্রোল পপুলেশন গ্রোথ, তারপর যে যদি জনসংখ্যা খুবই বেড়ে যায় তো কী কী সমস্যার সম্মুখীন হতে পারে দেশ, সেগুলো বোঝাতে হবে মানুষকে। যে যদি জনসংখ্যা খুবই বেড়ে যায় তাহলে মানুষ চাকরি পাবে না, কাজ পাবে না, মানুষের খাবার যোগান পাবে না, তারপর মানুষের থাকার জায়গা পাবে না। যদি মানুষ বেশি হয় তাহলে বেশি বাড়ি দরকার হবে, বেশি থাকার জায়গা লাগবে, ফলে কি জমির পরিমাণ কমে যাবে, ফসল কম উৎপন্ন হবে। তা সমস্ত যে কী কী ক্ষতি হতে পারে এগুলো মানুষকে বোঝাতে হবে। সোশিয়াল এভিলস লাইক সেক্স অ্যাবিউজ, তারপর এই যে সেক্স অ্যাবিউজ, অনেকে রেপ করে, আমরা তো প্রায় দেখতে পাই রেপ হচ্ছে। তো এই সমস্ত রেপের কত ক্ষতি, এই যে রেপ থেকে কীভাবে বেঁচে থাকা যায়, তারপর এই রেপ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে যে এগুলো করা উচিত না। অ্যান্ড সেক্স রিলেটেড ক্রাইমস, এবং তাছাড়া আরও অন্যান্য সেক্স রিলেটেড ক্রাইমস, সেগুলো থেকে বিরত থাকতে হবে। নিড টু বি ক্রিয়েটেড টু এনেবল পিপল টু থিঙ্ক অ্যান্ড টেক আপ নেসেসারি স্টেপস টু প্রিভেন্ট দেম। এবং এই সমস্ত বিষয় মানুষকে বোঝাতে হবে এবং তাদেরকে চিন্তা করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যাতে নিজে থেকে চিন্তা করে। সেক্স রিলেটেড বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে তারা যাতে নিজে থেকে চিন্তা করে এবং তারা নিজেরা চিন্তা ভাবনা করে দেখে যে কীভাবে এই সমস্ত বিষয়ের হাত থেকে মানুষকে বাঁচানো যেতে পারে। এই যে বিশেষ করে যে দেখা যায় যে রেপগুলো কেন হয়, যে একটা ছেলে যখন 25 বছর 26 বছর বয়স হয়ে যাচ্ছে কিন্তু তবুও তার বিয়ে হচ্ছে না কিংবা বিয়ে করতে পারছে না, কারণ কি তার মধ্যে কোনো জব নেই, তার কোনো কাজ নেই। তো এই ভয়ে যে সে বিয়ে করলে তার বউকে কী করে মেনটেন করবে তার সমস্ত চাহিদা, এর জন্য সে কী করছে, বিয়ে করতে পারছে না। কিন্তু তার তো যৌন চাহিদাটা আছে, কারণ তার বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, 25 বছর 26 বছর। তো তখনই তার যৌন চাহিদাটা এতটাই বেশি হয়ে যায় যে সে কন্ট্রোল করতে পারে না। অবশ্যই এটা খুবই খারাপ কাজ রেপ করাটা, সেক্স করাটা, কিন্তু এটা সবারই একটা দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে মানুষকে বোঝানো। এবং এর ফলে কি একটা রেসপন্সিবল এবং হেলদি সোসাইটি, যদি এই সমস্ত বিষয়গুলো আমরা মেনটেন করি তাহলে অবশ্যই একটা দায়িত্ববান এবং হেলদি সোসাইটি তৈরি হবে। রেপ করা খুবই খারাপ কাজ, অত্যন্ত জঘন্য কাজ, মানুষকে সচেতন করতে হবে। সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ ভ্যারিয়াস অ্যাকশন প্ল্যানস টু অ্যাটেন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিকোয়ার্স স্ট্রং ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস, প্রফেশনাল এক্সপার্টাইজ অ্যান্ড ম্যাটেরিয়াল সাপোর্ট। তো এতক্ষণ কী কী করতে হবে, কোথায় কী করতে হবে সেগুলো আমরা দেখলাম, কিন্তু এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য কী দরকার, এই সমস্ত যে পদক্ষেপ নিলাম তাদেরকে পরিপূর্ণ করার জন্য, তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য কী কী দরকার, ভ্যারিয়াস অ্যাকশন প্ল্যান, বিভিন্ন অ্যাকশন প্ল্যান দরকার আমাদের, বিভিন্ন রকম প্ল্যানস বা পরিকল্পনা দরকার। যেমন একটা হাম দো হামারে দো, এটা একটা পরিকল্পনা, যা আমরা দুজন, আমাদের বাচ্চা হবে দুজন, যাতে দুটোর বেশি যাতে বাচ্চা না হয় তার জন্য এটা একটা স্লোগান বা এটা একটা অ্যাকশন প্ল্যানস বলা যেতে পারে। ফ্যামিলি প্ল্যানিং, তারপর রিপ্রোডাক্টিভ আর চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, এগুলো হচ্ছে কী, সব অ্যাকশন প্ল্যান।
টু অ্যাটেন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিকোয়ার্স স্ট্রং ইন্ট্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস। যে এগুলো করার আগে কি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, মানে একটা পদক্ষেপ নেওয়ার আগে যে বিভিন্ন রকম ফ্যাসিলিটি প্রদান করতে হবে। প্রফেশনাল এক্সপার্টাইজ, যেমন যে কেউ বোঝলে হবে না, যে যারা প্রফেশন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে, যারা এই বিষয়ে বোঝে, তাদেরকে এই বিষয়ে নিযুক্ত করতে হবে, যাতে তারা বলতে পারে যে কোনটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাতে বলতে পারে যে কোনটা ঠিক কোনটা করলে ভালো হয়। অ্যান্ড ম্যাটেরিয়াল সাপোর্ট, এবং তার সাথে সাথে বিভিন্ন বাস্তুগত দিক দিয়েও বিভিন্ন রকম জিনিস প্রদান করতে হবে, যেমন কন্ডোম দেওয়া যেতে পারে কিংবা বিভিন্ন সেক্স রিলেটেড মেডিসিন দেওয়া যেতে পারে, তারপর আরও অনেক কিছু। These are essential to provide medical assistance and care to people in reproduction related problems like pregnancy, delivery, STDs, abortion, contraception, menstrual problem, infertility, etc. এবং মানুষকে কী করতে হবে, যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রয়োগ করতে হবে, বিভিন্ন মানুষের যত্ন নিতে হবে, কী কী বিভিন্ন জননগত বিষয়ে, যেমন প্রেগনেন্সি, যে প্রেগনেন্সির সময় কী করতে হবে, ডেলিভারি কী করে করতে হয়, এসটিডি থেকে কীভাবে বাঁচতে হয়, অ্যাবর্শন মানে যে বাচ্চা, অনেকে কী করে যে বাচ্চা যে ইচ্ছে সে চায়নি যে তার বাচ্চা হোক, যে সে সেক্স করার সময় আনপ্রোডাক্টিভ সেক্স করেছে এবং তার ফলে কি বাচ্চা হয়ে গেছে, তো সেই বাচ্চাগুলোকে অ্যাবর্শন করে, মানে কি জন্মবার আগে তাকে মেরে ফেলে, মানে বের করে দেওয়া যেটাকে বলে ওটা অ্যাবর্শন। তারপর কন্ট্রাসেপশন, মেনস্ট্রুয়াল প্রবলেম, ইনফার্টিলিটি, এগুলো বিষয়ে বিভিন্ন রকম, এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা টপিক এখানে ডিটেলসে পড়া হবে। Implementation of better technique and new strategies from time to time are also required to provide more efficient care and assistance to people. তো মানুষের যাতে উপকার হয়, তো তার জন্য এগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য অনেক টেকনিক, উন্নত মানের টেকনিক এবং নতুন নতুন পদক্ষেপ সময়ের সাপেক্ষে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদের মধ্যে বিভিন্ন টেকনিক ব্যবহার করতে হবে, যাতে মানুষরা খুব সহজে এবং পারফেক্টলি তারা উপকৃত হতে পারে। Strategy banned on amniocentesis for sex determination to legally check increasing menace of female feticide, massive child immunization are some programs that merit mention in this connection. এই সমস্ত কাগজের মধ্যে আরও কিছু বিষয়, যেমন অ্যামনিওসেন্টেসিস করা, এগুলোকে ব্যান করা যেতে পারে। অ্যামনিওসেন্টেসিসটা কি, এটা ডিটেলসে নিচে পড়বো, যে বাচ্চা জন্ম হওয়ার আগে সেটা ছেলে না মেয়ে এটা জানার একটা পদ্ধতি, সেটা হচ্ছে কি অ্যামনিওসেন্টেসিস। তো এগুলো বন্ধ করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে কী হয় যে যদি তারা দেখে যে বাচ্চাটা মেয়ে, তাহলে কি অনেকে কী করে যে বাচ্চাটা জন্ম হওয়ার আগেই তার অ্যাবর্শন করে ফেলে, অর্থাৎ তাকে তাকে মানে অপরিণত অবস্থায় তাকে মেরে ফেলে যেটাকে বলে। তো এগুলো বন্ধ করা উচিত। তারপর ফিমেল, তারপর ম্যাসিভ চাইল্ড ইমিউনাইজেশন, তারপর কীভাবে যে বাচ্চাদেরকে ইমিউনিটি পাওয়ারটাকে বৃদ্ধি করা যেতে পারে, সেগুলো, এই সমস্ত প্রোগ্রামগুলোকে নিয়ে আসতে হবে। In amniocentesis, some of the amniotic fluid of the developing fetus is taken to analyze the fetal cells and dissolved substances. তো এখানে অ্যামনিওসেন্টেসিস কি সেটা বলাও আছে, যে যে অ্যামনিও নামে একটা লেয়ার থাকে, প্লাসেন্টা যেটা আছে মায়ের, তো সেই প্লাসেন্টার মধ্যে অ্যামনিওটস মানে একটা লেয়ার থাকে। এই লেয়ারের মধ্যে কি হয়, যে এই যে এখানে একটা চাইল্ড আছে, তো এই চাইল্ডের এই যে অ্যামনিওটস, এই লেয়ারে কি হয়, যে এর কিছু কোষ এই ফ্লুইডের মধ্যে, তরলের মধ্যে ঘুরে বেড়ায়। ইনজেক্ট করে কি করা হয়, ইনজেক্ট করে এই যে তরলটাকে সেটাকে বের করা হয়, এবং বের করার পর এই তরলটাকে পরীক্ষা করা হয়। পরীক্ষা করলে সেখানে তো ফিটাল বা ভ্রূণ, তার অনেক কোষ আছে, তো সেই কোষগুলোকে কি অ্যানালাইজ করা হয়, টেস্ট টিউব এই অ্যানালাইজ করা হয়, মাইক্রোস্কোপ দিয়ে অ্যানালাইজ করা হয় যে তার কোষটার মধ্যে কী কী আছে। এবং এরপরে সেই কোষের মধ্যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমটাকে অ্যানালাইজ করা হয়। এবার দেখা যায় ক্রোমোজোমটা কীরকম, ক্রোমোজোমটা XX না ক্রোমোজোমটা XY। যদি দেখা যায় যে ক্রোমোজোমটা XX, তাহলে তো এটা নিশ্চয়ই ভ্রূণটা কি মেয়ে। যদি দেখা যায় ক্রোমোজোমটা XY, তাহলে ভ্রূণটা কি ছেলে। তো এভাবে কি যখন দেখা যায় ক্রোমোজোমটা XX, তার মানে তো তারা বুঝে যাচ্ছে যে এটা মেয়ে সন্তান, আর তখনই কি করে, তারা মেয়ে সন্তানটিকে মেরে ফেলে। তো এটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খারাপ দিক। তাছাড়া এর ভালো দিকও আছে, যে ক্রোমোজোম পরীক্ষা করার মাধ্যমে অনেক ক্রোমোজোম ঘটিত যে রোগ, সেগুলো আগে থেকে জানা যায়, যে কী কী রোগ আছে এর মধ্যে, এবং সেটা কিওরও করা যায় জিন থেরাপির মাধ্যমে। তো এরা খারাপ ব্যবহার করে, যে তারা ছেলে না মেয়ে সেটা আগে জেনে নেয়, এবং তারপরে সেটা কী করে, যে বাচ্চাটা জন্ম নেওয়ার আগে সেটাকে মেরে ফেলে। তো এই বিষয়ে আরও ডিটেলসের নিচে আছে।
This procedure is used to test for the presence of certain genetic disorders such as Down syndrome, hemophilia, sickle cell anemia, determine the survivability of the fetus. তো যেগুলো পজিটিভ দিক, অ্যামনিওসেন্টেসিস যে পজিটিভ দিক সেগুলো এখানে বলা আছে যে এটার মেন কাজটা কি, যে এটা বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত যে সমস্ত রোগ আছে সেগুলো জানতে সাহায্য করে, যে তার মধ্যে ডাউন সিনড্রোম, তারপর হিমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো সব জিনগত রোগ, এগুলো আছে কি না সেটা জানার জন্য অ্যামনিওসেন্টেসিস প্রয়োগ করা হয়। এটা হচ্ছে পজিটিভ দিক বা এটা হচ্ছে মেন কাজ। যদি থাকে তো সেটাকে কিওর করে দিতে পারে। তারপরে সার্ভাইবিলিটি অফ দ্য ফিটাস, যে ফিটাস বা বাচ্চাটা আছে সেটা বেঁচে থাকবে কিনা, সে জন্ম নেওয়া পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা, বা সে কোনো পঙ্গু তৈরি হবে কিনা, এই সমস্ত কিছু জানা যায়। কিন্তু এখন কি হচ্ছে যে অনেক ক্ষেত্রে টাকা দিয়ে, ঘুষ দিয়ে অ্যামনিওসেন্টেসিস করে তারা মেল না ফিমেল এটা জেনে নিচ্ছে, এবং ফিমেল হলে কি, বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল হলে সেটা কী করছে, বা অ্যাবর্শন করে নিচ্ছে। তো এটা একটা অত্যন্ত খারাপ দিক, তো এটা থেকে বেঁচে থাকতে হবে। রিসার্চ অন ভেরিয়াস reproduction related areas are encouraged and supported by governmental and non-governmental agencies to find out new methods and to improve upon the existing ones. তো জননগত দিকের স্বাস্থ্যর সঙ্গে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে উন্নত করার জন্য, আরও নতুন নতুন পদ্ধতি নিয়ে আসার জন্য বা তৈরি করার জন্য, বা যে সমস্ত পদ্ধতিগুলো আগে থেকেই আছে সেগুলোকে আরও ডেভেলপ করার জন্য, সেগুলোকে আরও উন্নত করার জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা সর্বদা কাজ করেই যাচ্ছে। তারা বিভিন্ন রকমের রিসার্চ করছে এবং তাদের একটাই লক্ষ্য যে জনগত সুস্বাস্থ্য যাতে বজায় থাকে, এবং এর জন্য তারা অনেক কোটি কোটি টাকা খরচা করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, এবং এটা হতেই থাকছে। ডু ইউ নো দ্যাট সাহিলি, এ নিউ ওরাল কন্ট্রাসেপটিভ ফর দ্য ফিমেলস ওয়াজ ডেভেলপড by scientists at Central Drug Research Institute CDRI in Lucknow in India। যে সাইলি হচ্ছে একটা কন্ট্রাসেপটিভ পিলস। এটা কি করে, যে এটা একটা ট্যাবলেটের মতো একটা অংশ, ট্যাবলেটের মতো একটা জিনিস যেটা কি কন্ট্রাসেপশনটাকে রোধ করে, যে বাচ্চা যাতে না হয় সেতে সাহায্য করে। তো এটা সপ্তাহে একদিন নেওয়া হয়, এবং এটা কি, যে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে বিজ্ঞানীরা, ভারতেরই বিজ্ঞানী, লখনৌতে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট নামে একটা সংস্থা আছে, তারা আবিষ্কার করেছে। তো এরকম অনেক সাহেলি, এটা একটা আবিষ্কার। তো এরকমভাবে তারা অনেক, তারা পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে এবং বিভিন্ন রকম নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন মেডিসিন তৈরি করার চেষ্টা করছে। বেটার অ্যাওয়ারনেস অ্যাবাউট সেক্স রিলেটেড ম্যাটার্স, ইনক্রিজড নাম্বার অফ মেডিক্যালি অ্যাসিস্টেড ডেলিভারিজ অ্যান্ড বেটার পোস্ট ন্যাটাল কেয়ার লিডিং টু ডিক্রিজড ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেটস। তো এই যে অ্যাওয়ারনেসগুলো এতক্ষণ ধরে দেখলাম যে কী কী অ্যাওয়ারনেস করা উচিত, তাদের কাজটা কী, বিভিন্ন রকমের পরিবারগত দিক দিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডোলসেন্সের ক্ষেত্রে। তো এগুলো করার ফলে অনেক উপকারও হয়েছে, প্রচুর উপকার হয়েছে। কী কী এখানে দেওয়া আছে, যে মানুষ সচেতন হয়েছে সেক্স রিলেটেড ম্যাটার্স নিয়ে। তারপর মেডিকেল অ্যাসিস্টেড ডেলিভারি, যে আগে মানুষ কী করতো, যে বাড়িতেই বাচ্চা প্রসব হয়ে করে দিত, কিন্তু এখন তারা ডাক্তারের সাহায্য নিচ্ছে। ডাক্তারের সাহায্যে তারা খুব সুন্দরভাবে সেটা সুস্বাস্থ্য ভাবে সেই যে বাচ্চা ডেলিভারি সেটা সম্পূর্ণ করছে। বেটার পোস্ট ন্যাটাল কেয়ার লিডিং টু ডিক্রিজ ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেটস। তারপর বাচ্চা জন্ম নেওয়ার পর তার যে কেয়ার করা বা যত্ন করা সেটা অত্যন্ত ভালোভাবে নেওয়া হচ্ছে, ডাক্তাররা যেভাবে বলছে সেভাবে দেখাশোনা করছে। এর ফলে কি, বাচ্চাটাও মারা যাচ্ছে না, মাটাও সুস্থ থাকছে। আগের যুগে কী হতো, যে বাচ্চা জন্ম নেওয়ার পর কীভাবে বাচ্চার দেখাশোনা করতে হয় সেই বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না। এর ফলে কি, অযত্ন নেওয়ার জন্য বাচ্চা মারা যেত, মায়েরা অসুস্থ হয়ে যেত, অনেক ক্ষেত্রে মায়েরাও মারা যেত, অনেক ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ার সময়ও মা মারা যেত। তো এখন এই সমস্ত যে কার্যকলাপ, এই সমস্ত যে প্রোগ্রাম, এগুলো করার ফলে কি এগুলো কমে গেছে। মানুষ এখন সচেতন হয়েছে, ডাক্তারের পরামর্শ নিচ্ছে। সবসময় দেখা যায় গ্রামে কিছু গোলাপি শাড়ি পরে মেয়েরা ঘুরে বেড়ায়, তারা প্রেগনেন্ট মহিলাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেয়, মেডিসিন দেয়। তো এগুলো, এই সমস্ত প্রোগ্রাম করার জন্য অনেক উপকারও হচ্ছে। ইনক্রিজড নাম্বার অফ কাপলস উইথ স্মল ফ্যামিলিজ, তারপর ছোটো ছোটো পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে যেমন 20টা 25টা 15টা করে বাচ্চা হতো, এখন 2টো 3টে 4টে তার এরকম বাচ্চা হচ্ছে, বাচ্চা নিচ্ছে পরিবারে। ফলে ছোটো ছোটো পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারা বুঝতে পারছে। বেটার ডিটেকশন অ্যান্ড কিওর অফ এসটিডিস, যে
এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এসটিডিস বা যে সেক্সের কারণে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং তার কিওর করা হচ্ছে। অ্যান্ড ওভারঅল ইনক্রিজড মেডিকেল ফ্যাসিলিটিস ফর ওয়ার্ল্ড সেক্স রিলেটেড প্রবলেমস, এবং সমস্ত সেক্স রিলেটেড প্রবলেমের ফ্যাসিলিটি বৃদ্ধি পেয়েছে। ওয়াল ইন্ডিকেট ইমপ্রুভড রিপ্রোডাক্টিভ হেলথ অফ দ্য সোসাইটি, এর ফলে কী হয়েছে, সমাজে রিপ্রোডাক্টিভ হেলথটা সুস্বাস্থ্যবান হয়েছে। তো এই যে বিষয়গুলো পড়লাম, এগুলো এতটা পড়লাম, তো এটা একটা জিস্ট আকারে যদি বলা যায় জননগত সুস্বাস্থ্য কীভাবে বজায় রাখা যায়, তার কি পদ্ধতি আছে, কি কি প্রোগ্রাম আছে, তোমার কতটা উপকার করতে পেরেছে, এই সমস্ত বিষয়গুলি আছে। একই কথা হয়তো অনেকবার হয়ে গেছে, কারণ বিষয়টাই এমন। এগুলো হচ্ছে একটা বোঝার জিনিস, একটা বোধমূলক স্টাডি বলা যেতে পারে এটা, যে এই সমস্ত প্যারাগ্রাফের মাধ্যমে তারা একটা ধারণা ছাত্রদের মধ্যে উদ্ভূত করার চেষ্টা করছে, যাতে তারা কনসেপ্টটাকে বুঝতে পারে যে বিষয়টা কী, এবং এর জন্য তারা একই কথা একই অনেকবার প্রয়োগ করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী বলতে চেয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড লাইনকেও তা তো বলে বলে বসলাম। তো তোমরা দেখো, ভালো করে ভিডিওটি দেখো, অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে পপুলেশন স্ট্যাবিলাইজেশন অ্যান্ড বার্থ কন্ট্রোল, তো এই যেগুলো পড়লাম এগুলো আরও ডিটেলসে কীভাবে বার্থ কন্ট্রোল করা হয় তো সেগুলো পড়ানো হবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, উপকার করে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, যদি কোনো কিছু বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওগুলিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর স্টাডি ক্লাব যে চ্যানেলটি আছে এটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো বিশেষ চ্যাপ্টার আগে আপলোড করলে ভালো হয়, তো সেটা অবশ্যই জানাবে, সেটা আগে আপলোড করা হবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। আর ভিডিওগুলিকে অনলাইনে দেখো, অনলাইনে যদি দেখো তাহলে চ্যানেলটা গ্রো করবে এবং ভিডিও আরও আপলোড করতে ভালো লাগবে। তো ডাউনলোড না করে ভিডিওগুলিকে অনলাইনে দেখো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।